নমস্কার। পলিটির যে দুটো চ্যাপ্টার আগে হয়ে গেছে, সেই দুটো চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন হতে পারে এবং যে প্রশ্নগুলো আমি এখানটায় পিডিএফে তুলে ধরেছি সেগুলি প্রতিটা কম্পিটিটিভ পরীক্ষায় এবং WBCS সহ অন্যান্য পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। চলো কোশ্চেনগুলি একটু সলভ করে নিই। বলছে ভারতের গণপরিষদের প্রাথমিকভাবে কতজন সদস্য ছিল? মানে কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে কতজন সদস্য ছিল? এখানে দেখো ভারতীয়। তাহলে ভারতীয় কতজন সদস্য ছিল? না 299 জন। এখানে অপশনগুলোর মধ্যে 300 জন হবে। আর টোটাল কতজন ছিল? না 389 জন। কিন্তু দেশভাগের পর ভারতীয় সদস্য ছিল কতজন? না 299 জন। তারপরে চলে আসো দ্বিতীয় কোশ্চেনে চলে আসো। ভারতের সংবিধানের নিচের কোনটি সবচেয়ে বড় উৎস ছিল? মানে আমাদের যে সংবিধান আমরা নিয়েছি বিভিন্ন দেশ থেকে নিয়েছি এবং কোন উৎস থেকে ম্যাক্সিমামটা নিয়েছি? না এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তাহলে 1935 সালের ভারত সরকার আইন থেকে আমরা বেশিরভাগটা নিয়েছি, তাই না? যেখানটায় প্রভিন্সকে পৃথক করে দেওয়া হলো, প্রভিন্সকে আলাদা স্বায়ত্তশাসন দেওয়া হলো যেখানটায়, সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তারপরে কোশ্চেনে চলে আসো। বলছে নিচের কোন সময়কালে গণপরিষদ ভারতীয় সংবিধান নিয়ে আলোচনা ও চূড়ান্ত করেছিল? তাহলে ডিসেম্বর 1946 মানে ক্যাবিনেট মিশন প্ল্যান, এবং যেখানটায় 26শে নভেম্বর 1949 যেখানে আমাদের সংবিধান কী হয়? না গৃহীত হয়। তাহলে এই যে টেনিওরটা ডিসেম্বর 1946 থেকে নভেম্বর 1949 পর্যন্ত, এই সময় আমাদের গণপরিষদ সংবিধান নিয়ে আলোচনা ও চূড়ান্ত করেছিল, তাই না? টোটাল যে সময় লেগেছিল তাহলে সেটা হচ্ছে 2 বছর 11 মাস 18 দিন, তাই না? 17 দিন বা 18 দিন সেই সময়কালে এই সংবিধানটা তৈরি হয়। আর কার্যকর হয় কবে? না হচ্ছে 26 জানুয়ারি 1950। এই সময় আমাদের সংবিধান কী হয়? না হচ্ছে কার্যকর হয়। নেক্সট কোশ্চেনে চলে আসো। বলছে দেশভাগের সময় ভারতে দেশীয় রাজ্যের সংখ্যা কত ছিল? মানে হচ্ছে প্রিন্সলি স্টেট কটা ছিল? এই যে দেশীয় রাজ্য মানে কি প্রিন্সলি স্টেট কতগুলো ছিল? না দেশভাগের সময় 562টা প্রিন্সলি স্টেট ছিল, যেগুলি পরবর্তীকালে ভারতীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করা হয়েছিল, মানে দেশীয় রাজ্য, তাই না? তারপরে চলে আসো গণপরিষদের সদস্যরা কিভাবে নির্বাচিত হয়েছিল বা কিভাবে মনোনীত হয়েছিল সেটা এখানটা বলা আছে। যে কোন অপশানগুলো হবে? না হচ্ছে প্রাদেশিক পরিষদ দ্বারা নির্বাচিত। ব্যাখ্যা গণপরিষদের সদস্যরা প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত হয়নি, বরং প্রাদেশিক আইনসভার সদস্যদের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হয়েছিল। তাহলে গণপরিষদের সদস্যরা কিন্তু প্রাদেশিক যে আইনসভা ছিল, মানে প্রভিন্স যেখানে ছিল সেখান থেকে তোমার ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছিল। তারপরে নেক্সট কোয়েশ্চেনে চলে আসো। গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদের যে প্রথম 9 ডিসেম্বর সভাপতি কে ছিলেন? না আছে সচ্চিদানন্দ সিনহা, তিনি ছিলেন অস্থায়ী। তারপরে স্থায়ী সভাপতি কে হলেন? না আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সেটা কত থেকে? না আছে 11ই ডিসেম্বর থেকে হবে। 11ই ডিসেম্বর থেকে হবে রাজেন্দ্র প্রসাদ। তাহলে এখানে গণপরিষদের সভাপতি কে ছিলেন? না আছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? না ডক্টর বি.আর. আম্বেদকর। আচ্ছা, স্টিয়ারিং কমিটির তিনি চেয়ারম্যান ছিলেন। এরপর চলে আসো মন্টেগু চেমসফোর্ড রিপোর্টের সাথে সম্পর্কিত কত সালের আইন? না ভারত সরকার আইন 1919। তাহলে 1919 সালে কী এসেছিল? না হচ্ছে মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট এসেছিল, তাই না? মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট 1919 সালে এসেছিল, যেখানটায় ডায়ারসি চালু করা হয়েছিল। তারপরে চলে আসো তারপরে কোশ্চেনে বলেছে গণপরিষদের মৌলিক অধিকার কমিটির চেয়ারম্যান এর নাম বলুন। তাহলে ফান্ডামেন্টাল রাইট কমিটির চেয়ারম্যান কে ছিলেন? না হচ্ছে জে.বি. কৃপালিনী, তাই না? তারপরে নেক্সট কোয়েশ্চেনে চলে আসুন। বলছে ভারতের সংবিধান কার সুপারিশের অধীনে গঠিত গণপরিষদ দ্বারা প্রণীত হয়েছিল? তাহলে সংবিধান কার সুপারিশের অধীনে তৈরি হয়েছিল? না হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান, যেটা এসেছিল কবে? না হচ্ছে 1946-এ। এবং সেখানটায় বলা হলো যে ভারতীয়রা একটা সংবিধান মানে তৈরি করবে, তার জন্য কী গঠন করতে হবে? না হচ্ছে গণপরিষদ বা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করতে হবে। আচ্ছা, 10এর দাগে কোশ্চেনে চলে আসো। কী বলেছে দেখো। বলেছে গণপরিষদের দাবি প্রথমবার ব্রিটিশ সরকার দ্বারা পরোক্ষভাবে কার মাধ্যমে অনুমোদিত হয়েছিল? তাহলে প্রথমবার ব্রিটিশ সরকার কার মাধ্যমে অনুমোদিত করেছিল গণপরিষদ বা কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির দাবি? না হচ্ছে আগস্ট অফার, যেটা এসেছিল কবে? না হচ্ছে 1940 সালে। কিন্তু সেখানটায় ডোমিনিয়ন স্ট্যাটাস এর কথা উল্লেখ ছিল, কিন্তু ভারতীয়রা সেটা মেনে নেয়নি, তাই না? তারপরে 1942-এ এসেছিল ক্রিপস প্রপোজাল, যেটাকে গান্ধীজি বলেছিলেন কি না আছে তোমার পোস্ট ডেটেড চেক, মানে আগস্ট অফারে যা ছিল সেটাকে ঘুরিয়ে আবার ক্রিপস প্রপোজাল 1942-তে নিয়ে আসে, সেটাও রিজেক্ট হয়ে যায়। তার পরবর্তীকালে 1946-এ কী আসে? না হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান, এবং যেখানটায় তোমার কী হয় না গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠিত হবে, যাদের দায়িত্ব কী থাকবে? না ভারতীয়দের জন্য একটা সংবিধান তৈরি করা। সেটা কবে? না ক্যাবিনেট মিশন প্ল্যান 1946-এ বলা হলো, তাই না?
এরপরে চলে আসো 11 দাগের কোয়েশ্চেনে কী আছে দেখো, বলেছে 1949 সালের 26শে নভেম্বরের আগে নিচের কোনটি ভারত শাসন আইন ছিল? তাহলে কোনটি হবে? না 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, তাই না? তাহলে 1949-এর আগে কোনটি ভারতের শাসক আইন ছিল? না হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1949, এটাই ছিল 1949-এর আগে আইন। এরপরে চলে আসো নেক্সট, বলছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের নিচের কোন কমিটির সদস্য ছিলেন না? তাহলে দেখো এখানটায় ছিলেন না হবে, তাহলে হচ্ছে কার্যনির্বাহী আদেশ কমিটির ব্যাখ্যা, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কার্যনির্বাহী আদেশ কমিটি অর্থাৎ অর্ডার অফ বিজনেস কমিটির সদস্য কিন্তু তিনি ছিলেন না, তাই না? তিনি পদ্ধতিগত নিয়মাবলীর কমিটি ছিলেন, অর্থ কর্মচারী কমিটি এবং জাতীয় পতাকা অ্যাডহক কমিটির সদস্য ছিলেন, কিন্তু অর্ডার অফ বিজনেস কমিটির সদস্য কিন্তু তিনি ছিলেন না, তাই না? নেক্সট চলে আসো, গণপরিষদের কতজন সদস্য ছিলেন? প্রথম যে কোশ্চেনটা ছিল আবার রিপিট হয়েছে কোশ্চেনটা অনেকবার ডাব্লিউবিসিএস পরীক্ষায়, সবগুলো ডাব্লিউবিসিএস পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। দেখো কতজন সদস্য ছিলেন? না হচ্ছে 389 জন সদস্য ছিলেন, কিন্তু দেশভাগের পর 299 জন ভারতে থাকে, বাকিরা তোমার পাকিস্তানে চলে যায়। তারপরে চলে আসো 14 দাগে, কী বলেছে? বলেছে নিচের কোন আইনটি ভারতীয় সরকারের চরিত্রকে এককেন্দ্রীকরণ থেকে ফেডারেল নিয়ে আসে? তাহলে তো ইউনিটারি থেকে কী নিয়ে আসে? না যুক্তরাষ্ট্রীয়, ফেডারেল মানে কি? না যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। কোনটাই নিয়ে আসে? না 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ কী করা হলো? না ইউনিটারি থেকে আমরা কী করলাম? না ফেডারেল স্ট্রাকচার নিয়ে এলাম, তাই না? মানে প্রভিন্সকে কী করা হলো? না হচ্ছে পাওয়ার দেওয়া হলো, তারা নিজেদের জন্য আইন কানুন তৈরি করতে পারবে, তাই না? এই যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো প্রবর্তনের চেষ্টা করা হয়েছিল কবে? না 1935, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। ইউনিটারি থেকে আমরা কোন সিস্টেমে চলে এলাম? না হচ্ছে ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় সিস্টেমে চলে এলাম, এবং সেখানে প্রভিন্স বা রাজ্যগুলোকে কী করা হলো? না হচ্ছে কিছু পাওয়ার দেওয়া হলো। তারপর চলে আসো 15 দাগে, বলছে গণপরিষদের ইউনিয়ন সংবিধান কমিটির চেয়ারম্যান। আচ্ছা, ইউনিয়ন সংবিধান কমিটির চেয়ারম্যান, ইউনিয়ন থাকা মানেই সেটা তোমরা জানো যে জওহরলাল নেহরু হবে, তাই না? নেক্সট চলে আসো, এখানে লেখা আছে দেখো, গণপরিষদের বিভিন্ন কমিটি ছিল এবং প্রতিটি কমিটির একজন করে চেয়ারম্যান ছিলেন। জওহরলাল নেহরু ছিলেন কি? ইউনিয়ন সংবিধান কমিটি এবং ইউনিয়ন পাওয়ার কমিটি। দেখো ইউনিয়ন কথাটা উল্লেখ থাকা মানে তোমরা কোন অপশনটা করবে? না হচ্ছে জওহরলাল নেহরু। আর বি আর আম্বেদকর কী ছিলেন? না হচ্ছে স্টিয়ারিং কমিটি বলছি, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন কে? না ডক্টর বি আর আম্বেদকর। ড্রাফটিং কমিটি মানে খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। আচ্ছা, এরপরে আরেকটা চ্যাপ্টার, নেক্সট চ্যাপ্টার সংবিধান রচনা, মেকিং অফ দ্য কনস্টিটিউশন। সেখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে তোমরা একটু দেখে নাও। বলেছে ভারতের নতুন সংবিধান কবে গৃহীত হয়েছিল? দেখো দুটো ডেট মনে রাখতে বলেছিলাম, একটা হচ্ছে গৃহীত আর একটা কি? না হচ্ছে কার্যকর। গৃহীত হয়েছিল কবে? না 26 নভেম্বর 1949। সেই জন্য আমাদের সংবিধান দিবস কবে পালন করা হয়? না 26 নভেম্বর। এই দিনটা কী পালন করা হয়? না হচ্ছে সংবিধান দিবস হিসাবে পালন করা হয়। আর কার্যকর কবে হয়েছিল? না হচ্ছে 26 জানুয়ারি 1950, তাই না? আর এই 26 জানুয়ারি আমরা পালন করি রিপাবলিক ডে হিসাবে। রিপাবলিক ডে হিসাবে বা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি। 1930 সালের একটা ঘটনা আছে, রাবি নদীর তীরে জওহরলাল নেহরু প্রথম তোমার ইন্ডিপেন্ডেন্ট দেশ হিসাবে ঘোষণা করেছিল, সেই জন্য 26শে জানুয়ারি আমরা রিপাবলিক ডে হিসাবে পালন করি। তাহলে এখানে বলেছে কবে গৃহীত হয়েছিল? তাহলে 26 নভেম্বর 1949। আর কার্যকর কবে হয়েছিল? না 26 জানুয়ারি 1950। 2 দাগে কোশ্চেনে চলে আসো। বলছে কি ভারতের সংবিধান কার্যকর হয়েছিল সঠিক তারিখ? দেখো এটা যদি গৃহীত হয় তাহলে এটা হবে কার্যকর, এক্ষুনি বলে দিলাম। তাহলে গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949। এই 26 নভেম্বর হচ্ছে সংবিধান দিবস, আর 26 জানুয়ারি হচ্ছে রিপাবলিক দিবস। তাহলে এই দিনটা কী হয়েছিল? না হচ্ছে আমাদের সংবিধান ফুল ফিগার মানে কার্যকর হয়েছিল, কেম ইন্টু ফোর্স, এই দিনটাই হয়েছিল। আচ্ছা, তারপরে চলে আসো, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদ কর্তৃক খসড়া কমিটির বা হচ্ছে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন? তাহলে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন কে? ডক্টর বি আর আম্বেদকর। সেখানে টোটাল 7 জন মেম্বার ছিলেন, তার চেয়ারম্যান ছিলেন কে? না ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট কোশ্চেনে চলে আসো, বলেছে গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধানের খসড়া কমিটি কবে গঠিত হয়েছিল? তাহলে এটাও মনে রাখবে, এটা পরীক্ষায় আসে। তাহলে ড্রাফটিং কমিটি কবে গঠিত হয়েছিল? না হচ্ছে 29 আগস্ট 1947, তাই না? তাহলে 29 আগস্ট 1947-এ খসড়া কমিটি গঠিত হয়েছিল, যার চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। এই দুটো চ্যাপ্টারের ক্র্যাক ডাব্লিউবিসিএস এর এই কোশ্চেনগুলোই ছিল।
নেক্সট যখন আমরা আরেকটা চ্যাপ্টার পড়ব সেখান থেকে বাকি কোশ্চেনগুলো আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।